রাত তখন ৮টা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তীব্র গর্জনে আকাশে ডানা মেলল একটি বিশেষ উড়োজাহাজ। গন্তব্য নয়াদিল্লি। ভিআইপি কেবিনে বসে থাকা ভারতীয় এক শীর্ষ কূটনীতিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হাতে টিস্যু দিয়ে ঘাম মুছলেও তার ভেতরের অস্থিরতা কিছুতেই কমছে না। একটু আগেই ঢাকায় তিনি যে রুদ্ধশ্বাস বাস্তবতার মুখোমুখি হয়েছেন তা দিল্লির সাউথ ব্লকে গিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন সেই চিন্তায় তার স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ছে। তার ব্রিফকেসে থাকা রিপোর্টে কোনো সুসংবাদ নেই। গত কয়েক দশক ধরে ভারত যে দেশটিকে নিজেদের ভূ রাজনৈতিক পকেটের অংশ বলে মনে করত, সেই দেশটি আজ শুধু তাদের হাতের মুঠো থেকেই বেরিয়ে যায়নি, বরং বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর সাথে সরাসরি নিজস্ব এজেন্ডায় হাত মিলিয়েছে। ভারতের নীতি নির্ধারকরা ভেবেছিলেন ঢাকার মাটিতে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গৌর হয়তো দিল্লির কোনো ওকালতি করবেন, হয়তো তিনি বাংলাদেশের নতুন সরকারের উপর এমন কোনো চাপ সৃষ্টি করবেন যা ভারতের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক হবে। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। সার্জিও গৌর ঢাকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকা বাংলাদেশের সাথে সম্পূর্ণ নিজস্ব দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ডিল করবে। ভারতের কোনো এজেন্ডা বা আবদার আমেরিকান অ্যাম্বাসেডর বহন করবে না। এই একটিমাত্র বার্তা দিল্লির সমস্ত অহংকার আর ব্লু প্রিন্টকে ধূলিসাৎ করে দিয়েছে। ভারতের দাদাগিরির দিন শেষ। ঢাকার মসনদে এখন এমন কিছু মাস্টার মাইন্ড বসে আছেন যারা ওয়াশিংটন আর বেইজিংয়ের মতো দুই বিপরীতমুখী পরাশক্তিকে একই সাথে নিজেদের পক্ষে দাঁড় করানোর জাদুকরী ক্ষমতা রাখেন। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ভূরাজনৈতিক বিপ্লব? কিভাবে একটি দেশ একই সাথে আমেরিকার সর্বোচ্চ সম্মান এবং চীনের মেগা প্রজেক্টের গ্রিন সিগন্যাল পেয়ে গেল? পর্দার আড়ালে কে সেই কারিগর যিনি ভারত আর ইসরায়েলের শক্তিশালী লবিকে একাই গুড়িয়ে দিয়েছেন? দিল্লির সবচেয়ে বড় কৌশলগত ভুল ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে নিজেদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করা। তারা ভেবেছিল হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে এবং তার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে তারা নতুন সরকারকে চাপে রাখতে পারবে। কিন্তু ঢাকার বর্তমান নীতি নির্ধারকরা এই ফাঁদে পা দেননি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি যে অবস্থান নেওয়া হয়েছে তা ছিল একেবারে নিখুঁত, বস্তুনিষ্ঠ এবং বরফ শীতল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সরাসরি ভারতীয় হাই কমিশনারকে তলব করে অলমোস্ট একটি কড়া ওয়ার্নিং বা সতর্কবার্তা দিয়েছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ভারত যেন কোনোভাবেই তাদের মাটিকে শেখ হাসিনার জন্য একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে না দেয়। ভারত আগে এই বিষয়ে আশ্বাস দিলেও তারা বারবার সেই কথার খেলাপ করেছে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা যখন মিডিয়ার সামনে এসে বলেন শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে ভারতের কিছু করার নেই, তারা কিছু জানে না, তখন তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি স্পষ্ট হয়ে যায়। একটি দেশের আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি সেই দেশের সরকারের ইশারা ছাড়া একটি শব্দ উচ্চারণ করতে পারবে না। ভারতের এই মিথ্যাচার প্রমাণ করে তাদের নৈতিকতার চরম দেউলিয়াত্ব। তাদের এই আচরণ বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি এক চরম আনফ্রেন্ডলি বা অবন্ধুসুলভ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। আর ঢাকাও বসে নেই। তারা বুঝতে পেরেছে ভারতের এই অবন্ধুসুলভ আচরণের একমাত্র দাঁত ভাঙা জবাব হলো আন্তর্জাতিক কূটনীতিতে ভারতকে পুরোপুরি সাইডলাইন বা কোণঠাসা করে ফেলা। ঢাকার এই সাইডলাইন করার কৌশলের সবচেয়ে বড় প্রমাণ ছিল মার্কিন কর্মকর্তা সার্জিও গৌরের সাম্প্রতিক ঢাকা সফর। দিল্লির মিডিয়াগুলো রটানোর চেষ্টা করেছিল যে গৌর হয়তো ঢাকায় এসে ভারতের কোনো মেসেজ দেবেন বা আওয়ামী লীগের সাথে দেখা করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। একজন আমেরিকান ডিপ্লোম্যাট কার সাথে দেখা করবেন আর করবেন না তা তো দিল্লি ঠিক করে দিতে পারে না। সার্জিও গৌরের এই সফরটি ছিল বাংলাদেশ সরকার এবং আমেরিকার জন্য একটি অ্যাবসলিউট সাকসেস বা নিরঙ্কুশ সাফল্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার নিজস্ব বিশাল রেসপন্সিবিলিটি রয়েছে। তিনি ভারতের কোনো প্রক্সি হিসেবে ঢাকায় আসেননি। সবচেয়ে বড় বোমা বর্ষণটিও সার্জিও গৌর করেছেন তার সফরের একেবারে শেষ মুহূর্তে। গাড়িতে ওঠার ঠিক আগে মিডিয়ার সামনে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করেছেন যা আমেরিকান কূটনীতিতে অত্যন্ত বিরল। তিনি বলেছেন, ইউর প্রাইম মিনিস্টার ইজ ট্রিটেড ইন ওয়াশিংটন উইথ দ্য হাইয়েস্ট রিগার্ড। ওয়াশিংটনে আপনাদের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানের সাথে দেখা হয়। হাইয়েস্ট রিগার্ড বা সর্বোচ্চ সম্মান আমেরিকান ফরেন পলিসিতে এই ধরনের শব্দ তারা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের বেলায়ও সচরাচর ব্যবহার করে না। এই একটিমাত্র বাক্য ছিল ভারতের গালে এক চরম প্রকাশ্য চপেটাঘাত। এই কারণেই ভারতীয় প্রতিনিধিকে তড়িঘড়ি করে ঘামতে ঘামতে প্লেনে উঠে দিল্লি ছুটতে হয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন আমেরিকার কাছ থেকে বাংলাদেশের জন্য আর কোনো নেতিবাচক খবর বা চাপ আসবে না। শেখ হাসিনা বা ভারতের কান্নাকাটিতে ওয়াশিংটনের কিছুই যায় আসে না।
আমেরিকা কেন হঠাৎ করে বাংলাদেশের প্রতি এতটা সদয় হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি রুদ্ধশ্বাস নির্বাচনের দিকে। এই নির্বাচনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়েছিলেন, তখন তার বিরুদ্ধে এক ভয়ঙ্কর জোট গড়ে তুলেছিল ভারত এবং ইসরায়েল। ইন্ডিয়া প্রাণপণ চেষ্টা করেছিল ইসরায়েলকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের পক্ষে রাখার জন্য। তাদের লক্ষ্য ছিল সাইপ্রাসের প্রার্থীকে জিতিয়ে আনা। পুরো ইউরোপ তখন সাইপ্রাসের পক্ষে। ভারত ভেবেছিল ইউরোপ আর ইসরায়েলের এই বিশাল লবির সামনে বাংলাদেশ খড়কুটোর মতো উড়ে যাবে। কিন্তু তারা ডক্টর খলিলের অসামান্য মেধা এবং তার আমেরিকান কানেকশনকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। দীর্ঘ 22 বছর আমেরিকায় কাটানো ডক্টর খলিলের আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি এবং নীতি নির্ধারকদের উপরে ছিল এক অটুট বিশ্বাসযোগ্যতা। শেষ পর্যন্ত কি ঘটল? ইউনাইটেড স্টেটস সরাসরি ডক্টর খলিলুর রহমান এবং বাংলাদেশের পক্ষে অবস্থান নিল। শুধুমাত্র 4টা ভোটের ব্যবধানে ভারত আর ইসরায়েলি লবিকে মাটিতে আছড়ে ফেলে বিজয়ী হলেন ডক্টর খলিল। আরও 3টি দেশের ভোট তিনি এমনভাবে জোগাড় করেছিলেন যা ভারত কল্পনাও করতে পারেনি। এই পরাজয় দিল্লির সাউথ ব্লকের জন্য ছিল আক্ষরিক অর্থেই একটি হার্ট অ্যাটাকের মতো। ডক্টর খলিলের এই অভাবনীয় যোগাযোগ এবং মাস্টার মাইন্ড কূটনীতির ফলেই বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পেরেছে। ডক্টর খলিলের এই জাদুকরী কূটনীতির সরাসরি প্রভাব পড়তে শুরু করলো বাংলাদেশের সামরিক এবং কৌশলগত খাতে। হঠাৎ করেই একদিনের নোটিশে ঢাকায় এসে নামলেন আমেরিকান প্যাসিফিক কমান্ডার, একজন 4-স্টার অ্যাডমিরাল, যার অধীনে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরগুলোর একটি। তার এই আকস্মিক ঢাকার সফর কোনো সাধারণ ঘটনা ছিল না। তিনি সরাসরি বৈঠক করলেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সাথে। বাংলাদেশের বর্তমান নেভি চিফ একজন হাইলি কোয়ালিফাইড অফিসার, যার ব্যাকগ্রাউন্ড এবং ট্র্যাক রেকর্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই বৈঠকটির মেসেজটি ছিল পানির মতো পরিষ্কার। ভারতের বাপেরও সাধ্য নেই যে প্যাসিফিক কমান্ডারের সাথে বাংলাদেশের এই নতুন নৌ সম্পর্ককে বিন্দুমাত্র প্রভাবিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নৌবাহিনীর এই নতুন এবং স্বতন্ত্র সম্পর্ক বঙ্গোপসাগরে বাংলাদেশকে এক নতুন অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করতে যাচ্ছে। বঙ্গোপসাগরের নীল জলে এখন আর দিল্লির একক দাদাগিরি চলবে না। সেখানে এখন পাহারায় থাকবে বাংলাদেশ এবং তার নতুন পরাশক্তি মিত্ররা। এই থ্রিলারের সবচেয়ে রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য অধ্যায়টি হল চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। সাধারণত দেখা যায় আমেরিকা যার মিত্র, চীন তার চরম শত্রু। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে এক জাদুকরী ভারসাম্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এত গভীর সামরিক ও কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও চীনের সাথে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে আমেরিকার কোনো আপত্তি নেই। ভারত দীর্ঘদিন ধরে রটানোর চেষ্টা করছিল যে সার্জিও গোর হয়তো ঢাকায় এসে চীনের সাথে বাংলাদেশের করিডোর চুক্তি বন্ধ করে দেবেন, কিন্তু বাস্তবে এর কিছুই হয়নি। বাংলাদেশ ইতিমধ্যেই চীনকে ট্রেড করিডোর দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এই করিডোরটি চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় এবং সিটওয়ে বন্দর থেকে সরাসরি কক্সবাজারে এসে পৌঁছাবে। প্রায় ৪,৫০০ কিলোমিটারের এই রেল বা সড়ক করিডোরটি আগামী 6 মাসের মধ্যেই চীনের তৈরি করে ফেলার সম্ভাবনা রয়েছে। এর ফলে কি হবে? ঢাকা থেকে ট্রেনে করে মাত্র 2 দিনে কুনমিং যাওয়া যাবে। বাংলাদেশের পণ্য অত্যন্ত কম সময় এবং কম খরচে চীনের বিশাল বাজারে প্রবেশ করবে। আবার চীনের পণ্য এই করিডোর দিয়ে বঙ্গোপসাগরের পোর্টে আসবে, যার ফলে বাংলাদেশের বন্দরগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার আয় হবে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো চীনের এই বিশাল অর্থনৈতিক উপস্থিতিতে আমেরিকার কোনো বাধা নেই। ডক্টর খলিলের আউটস্ট্যান্ডিং ডিপ্লোমেসি প্রমাণ করেছে যে একটি দেশ চাইলে একই সাথে আমেরিকার নিরাপত্তা বলয় থেকে চীনের অর্থনৈতিক সুবিধা আদায় করে নিতে পারে। বাংলাদেশ এখন তার ইতিহাসের সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত 15 বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের একটি অনুগত প্রক্সি স্টেট, কিন্তু আজ ভারতকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বাংলাদেশ তার নিজের শর্তে বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করছে। আমরা চীনের সাথে এমন এক অর্থনৈতিক সম্পর্ক গড়তে যাচ্ছি যা খোদ মার্কিন সমর্থন পাচ্ছে। এই অসাধ্য সাধনটি সম্ভব হয়েছে কারণ বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকরা, বিশেষ করে ডক্টর খলিলুর রহমানের মতো মানুষেরা বিশ্ব রাজনীতির নারীর স্পন্দন বোঝেন। তারা জানেন কিভাবে দুই বিপরীতমুখী পরাশক্তির মাঝে ব্যালেন্স বা ভারসাম্য রাখতে হয়। এর প্রমাণ পাওয়া যায় ঢাকায় নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডরের দিকে তাকালে। তিনি এখন অত্যন্ত অ্যাক্টিভ। প্রতিদিন বিভিন্ন সেমিনার এবং কার্যক্রমে তিনি অংশগ্রহণ করছেন। চীন বুঝতে পেরেছে বাংলাদেশে এখন এমন একটি সরকার রয়েছে যারা কারো কথায় উঠে বসে না, বরং নিজেদের জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখে। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোল হয়ে বসে আছেন একটি টেবিলের চারপাশে। তাদের সামনে রাখা আছে ঢাকা থেকে ফিরে আসা সেই কূটনীতিকের রিপোর্ট। কক্ষটিতে কেউ কোনো কথা বলছেন না। এই 4-5 জন মানুষ যারা একসময় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতেন,
তারা চরম অসহায়। তাদের চোখের সামনে দিয়ে ঢাকা এমন এক ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে যার কোনো জবাব তাদের কাছে নেই। তারা বুঝতে পেরেছে আমেরিকা তাদের কোনো এজেন্ডাই আর ক্যারি করবে না। তারা বুঝতে পেরেছে বঙ্গোপসাগরের জলে এখন মার্কিন প্যাসিফিক কমান্ডের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশের নৌবাহিনী, আর স্থলভাগে চীনের মেগা করিডোর এসে কড়া নাড়ছে কক্সবাজারের দরজায়। ভারত এখন চারদিক থেকে সম্পূর্ণ একঘরে। তাদের অখণ্ড ভারত বা আঞ্চলিক দাদাগিরির স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাংকারের বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু ভারতের নীতি নির্ধারকদের কাছে এই ভোর নতুন কোনো আশার বার্তা নিয়ে আসেনি। এটি এমন এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধের সূচনা যেখানে দাবার বোর্ডের পুরনো ছকগুলো চিরতরে অকেজো হয়ে গেছে। অন্যদিকে হাজার মাইল দূরে ঢাকার আকাশ আজ এক অদ্ভুত পবিত্রতায় স্নিগ্ধ। পূব আকাশে লাল সবুজের অহংকার নিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন সূর্য। এই সূর্য কোনো পরাশক্তির দয়ায় ওঠেনি, এটি উঠেছে বাংলার অকুতভয় তরুণদের রক্ত এবং প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের নিখুঁত মেধার উপর ভর করে। যে বাংলাদেশ একদিন গুড়িসুটি মেরে প্রতিবেশীর পায়ের কাছে পড়ে থাকত, সেই দেশ আজ ওয়াশিংটন আর বেইজিংয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এই স্বাধীন মাথা উঁচু করে দাঁড়ানোর তারুণ্য আর মাস্টার মাইন্ড কূটনীতির কাছে আজ নতজানু হয়েছে সমস্ত আধিপত্যবাদ। এক নতুন অজেয় বাংলাদেশের জন্ম হচ্ছে, যার পাহারাদার খোদ তার সন্তানেরা। বাংলাদেশ চিরজীবী হোক।